বালাসোরের রুদ্ধশ্বাস করা জলপ্রপাত, দেবপ্রয়াগ, বন্য জীবজন্তুতে ভরা কুলদিহা ফরেস্ট, ওড়িশার 4টে বিখ্যাত ঐতিহাসিক মন্দির আর এক অফবিট নির্জন সমুদ্র সৈকত ঘুরে আজকে আমরা বেরিয়ে পড়লাম দারিংবাদির পথে। বালাসোর থেকেই রাত্রির বেলা অমরাবতী ট্রেন ধরে আমরা চলে আসি ব্রহ্মপুর এবং সেখান থেকেই রিজার্ভ করা গাড়িতে আমরা ঘুরব দারিংবাদি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় পূর্বঘাট পর্বতমালা দিয়ে ঘেরা দারিংবাদি হল ওড়িশার কন্ধমাল জেলার এক পর্যটন কেন্দ্র। ভারতবর্ষের এই গ্রামীণ মালভূমি অঞ্চলের তীব্র স্রোতস্বিনী নদী, শৌচ বিস্তৃত জলপ্রপাত, ঘন স্নিগ্ধ বনজঙ্গল ছাড়াও কন্ধমাল জেলার আদি উপজাতিদের বৈচিত্র্যতা স্পষ্ট। অবশ্যই আপনারা জানেন উড়িষ্যার কাশ্মীর আজ দারিংবাদিকেই বলা হয় এবং শীতকালের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছেও পৌঁছে যায়। গত 2019 সালের ডিসেম্বরে এখানে তুষারপাতের এক ঘটনাও শোনা যায়, কিন্তু তাহলেও নিয়মিতভাবে এখানে তুষারপাত লক্ষ্য করা যায় না। প্রখর গ্রীষ্মকালটা বাদ দিলে দারিংবাদি ঘোরার আদর্শ সময় হলো শীতকাল এবং বর্ষাকাল, এবং এই দুটো সিজনেই দুরকম ভিন্ন অভিজ্ঞতা হয়। অক্টোবর থেকে মার্চ দারিংবাদির পিক সিজন। অবশ্যই কলকাতা থেকে সরাসরি যারা দারিংবাদি ঘুরতে চান তাদের জন্য ব্রহ্মপুরে আসা উল্লেখযোগ্য কিছু ট্রেন টাইম আমি দিয়ে দিলাম। টায়ারসাম জার্নি কমপ্লিট করে আমরা ব্রহ্মপুর স্টেশনে, এখানে এটা সত্যি সুপার টায়ার্ড, 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, ওই দিক থেকে বেরোনোর রাস্তা। গাড়ি আগে থেকে বলা আছে, তো গাড়ি বুক করে রাখা আছে, সে আমাদের নিয়ে যাবে, সে গোটা দারিংবাদি ট্রিপটা তার হবে। তো ব্রহ্মপুরেই আমরা একটা হোটেল দেখে খেয়ে নিলাম, হোটেল দর্শন। তো পিন্টুদাই আমাদের সাজেস্ট করলো এখানে খেয়ে নিতে, তো আমরা এখানে খেয়ে দিয়ে এখন শর্ট রুটটা কভার করার জন্য বেরিয়ে পড়বো। ভেজ থালি নিলে ভাতের সঙ্গে 2টো তরকারি, তার সঙ্গে পাঁপড়, চাটনি, দই, হেন কিছু নেই যে দিচ্ছে না, কিন্তু যে মুহূর্তে আপনি ওটা চিকেন বা এগ থালি নিয়ে নেবেন, সঙ্গে সঙ্গে সব বাদ হয়ে গিয়ে শুধু ভাত, ডাল, একটা পাঁপড়ের সঙ্গে একটা চিকেন বা এগের প্লেট ধরিয়ে দেবে। এবং ডেফিনেটলি এখানকার খাওয়ার দাওয়ার খুব ভালো কোয়ালিটিতেও না, সো যদি পারি স্কিপ করে দেবে। এই জুতোর এই অবস্থা তোমার, তাই জন্য ওটা জুতো কিনতে কলকাতা ছেড়ে ব্রহ্মপুরের এসে বাটার দোকানে জুতো কিনে ফেরত যেতে হচ্ছে। দারিংবাদি ঘুরতে গেলে ব্রহ্মপুর থেকে রিজার্ভ গাড়ি করেই ঘোরা সম্ভব, তাই আসার আগে আপনার ড্রাইভার কাম গাইডের সঙ্গে কথা বলে নেবেন। ভ্রমণের 2/3 ভ্রমণ হবে দারিংবাদি যাওয়ার এবং দারিংবাদি থেকে আসার রাস্তাতেই। ব্রহ্মপুর স্টেশন থেকে দারিংবাদি যাওয়ার 2টো রাস্তা, একটা হলো 129 কিলোমিটারের শর্ট রুট, যেটা সময় লাগে 5 থেকে 6 ঘন্টা, আর একটা অ্যারাউন্ড 220 কিলোমিটারের কাছাকাছি লং রুট, যেটা সমস্ত স্পট দেখে সময় লাগতে পারে 9 থেকে 10 ঘন্টার কাছাকাছি। তাই লং রুটের রাস্তা সবসময় ভোর থেকে শুরু করাই ভালো। যদি ট্রেনে ব্রহ্মপুর আসতে লেট হয় তাহলে অবশ্যই শর্ট রুট ধরবেন, বা যদি যাওয়ার সময় লং রুট ধরতে চান একদিন ব্রহ্মপুরে থেকে যেতে পারেন। মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা এসে পৌঁছলাম মা করঞ্জি দেবী টেম্পল, ফার্স্ট আমাদের দারিংবাদি যাওয়ার পথের সাইট সিন। আমাদের ড্রাইভার পিন্টুদাই বলল যে ওড়িশার গঞ্জাম ডিস্ট্রিক্টের এই মন্দির করঞ্জি দেবী টেম্পল পাহাড়ের ওপরে ছিল, লোকে অনেকে পিকনিক করতেও আসতো। এখন সেটা রিসেন্টের মধ্যেই রিনোভেট করে নিচে আনা হয় জনসাধারণের সুবিধার্থে। এবং এই এলাকায় অনেক ময়ূর খোলা জঙ্গলেই ঘুরে বেড়ায়। আর যাই হোক, জায়গাটা মনোরম, তাই তো? বেশ, উপরে গাছ আছে, হ্যাঁ উপরে গাছ আছে। এই বাসটা এখানে ব্রহ্মপুর থেকে দারিংবাদি যাচ্ছে, এখানকার লোকাল বাস। সকাল 11টায় বেরিয়েছে, রাত্রি 8টা বেজে যেতে পারে পৌঁছাতে, স্টপ দিয়ে দিয়ে যাবে। তার আগে আমরা লোকাল সাইট সিং করে পৌঁছে যাবো ওখানে। দারিংবাদির দ্বিতীয় দিনে লোকাল সাইট সিংয়ে আমরা দেখব অফবিট জলপ্রপাত এবং ঘন কিছু জঙ্গল সহ বেশ কয়েকটা জায়গা। আপনারা চাইলে ভিডিওটা টাইম স্ট্যাম্পে ভাগ করা সিক করে যে কোনো পছন্দের মতো জায়গা দেখে নিতে পারেন। হিন্দু ধর্মে সুরা শব্দের অর্থ হলো দেবতা, আর আমরা এখন এসে পৌঁছেছি সুরাদের আড্ডা দেওয়ার স্থান সুরাডা, যার থেকে এই গ্রাম এবং এই জলাধারের নামকরণ। একটা সুন্দর সানসেটের টাইমে আমরা সুরাডা ড্যামের ওপর, এটা আর একটা পয়েন্ট থেকে দেখা যায়
ওই যে আমার পেছনে যে ওপরে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এই ওয়াচ টাওয়ারে আমরা যাবো কিছুক্ষণ পর। ওইখান থেকেও এই ড্যামটা পুরো ওপর থেকে ভিউ দেখা যাবে, তার আগে একটা জায়গা থেকে আমরা দেখছি, খুব সুন্দর। বলা হয় সরোরা ড্যাম থেকে গোটা 2 বছর ধরে গোটা ব্রহ্মপুরকে জল সরবরাহ করার ক্ষমতা রাখে। সুরাটা জলাধার ওড়িশার বিশেষ ঋষিকুল্য এবং গঞ্জাম ডিস্ট্রিক্টের চারাউয়ের ওপর নির্মিত। শীতকালে অবশ্যই এই নদী দুইটির জলস্রোত ক্ষীণ হয়ে আসে, কিন্তু তার জন্য এই সবুজে মোড়া বিস্তীর্ণ পাহাড়ের অকৃত্রিম প্রকৃতির কোনো কমতি হয় না। জলাধারের বাঁধের ধার ছেড়ে পাহাড়ের কোলের আঁকাবাঁকা পথ বেয়ে প্রকৃতি দেখতে দেখতে আমরা উঠে আসলাম সুরাডা ড্যামের ওয়াচ পয়েন্টে, যার পাদদেশে আছে দেবী খুন্তেশ্বরী মন্দির। ওয়াচ টাওয়ারের ঠিক নিচেই তৈরি হয়েছে একটা শিবের মন্দির, একটু ঘুরেও দেখে নিতে পারেন। এই সেই নিচ থেকে যেটা ওয়াচ টাওয়ার দেখিয়েছিলাম, সেই ওয়াচ টাওয়ারটা, যেখান থেকে সরোরা ড্যামের ভিউ দেখা যায়। এই রাস্তার উপর এখানটা আমরা দাঁড়িয়েছিলাম। বলাই বাহুল্য যে ওয়াচ টাওয়ার থেকে সুরাটা ড্যামের সানসেট ভিউ অভাবনীয়। এই লাইন থেকে লক্ষ্য করলে একটা মন্দির, একটা মসজিদ, আর তার একটু বাঁ দিকে একটা চার্চও দেখতে পাওয়া যায়। যে ওই ভিউ পয়েন্টটা তার ঠিক নিচেই খুন্তেশ্বরী টেম্পল, তো তার বেসে আর কি। তো গাড়িটা যখন উপরে নিয়ে যাবে, তারপর নিয়ে এসে ফেরতে খুন্তেশ্বরী টেম্পলটা দেখে এখান থেকে বেরিয়ে যাও। মা খুন্তেশ্বরী টেম্পলের বৈচিত্র্যতা হলো এখানে মা দুর্গা, লক্ষ্মী আর মা কালীর সংযুক্ত এক মূর্তি প্রতিষ্ঠিত। আমরা এখন যে জায়গাটায় আছি, এই যে পেছনে ঝর্ণার, সেটা হচ্ছে হুলহুলা গান্ডা। অ্যাকচুয়ালি নামটা খুব অদ্ভুত হলেও বলে যে এখানে রামের পদচিহ্ন আছে। আর এই অদ্ভুত ধরনের যে পটহোলস টাইপের জিওগ্রাফিক্যাল ফিচার, তার জন্য এখানের এই নদী ঋষিকুল্য নদীই দায়ী। পাহাড়ের আঁকামাঁকা রাস্তা ধরে দারিংবাদির যত কাছে উঠে যাচ্ছি, তাপমাত্রা আস্তে আস্তে ততটাই কমতে থাকছে। দেখতে দেখতে পৌঁছতে সন্ধেই নেমে আসলো, যখন এই পাহাড়ি আবহাওয়া আর চারিদিকের ঘন কালো জঙ্গল মিলে এক যেন মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল। তো গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রির বেলা আমরা ব্রহ্মপুর থেকে এসে যখন এখানে পৌঁছেছি, ভীষণ টায়ার্ড ছিলাম। এমনিতে আমাদের ট্রেন 5 ঘন্টা লেট ছিল। তো আসার পর আমরা আর মানে কিছু করতে পারিনি, রিসর্ট ঘুরে দেখা বা এনিথিং, ভিডিও কিছু করতে পারিনি, জাস্ট ক্র্যাশ করে গেছি ডিনার করেই। ডিনার একটু আধটু সেরে নিয়েছি আমরা এখানেই। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তিনি ভালোই চালিয়েছেন, অবভিয়াসলি। তার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস এবং প্রাইসিং এই বছরে বা এই সময় আমার তারিখে দাঁড়িয়ে আমি সব নিচে ডেসক্রিপশানে আর এই কার্ডসে দিয়ে দিলাম এখানে। এবং রুমের মধ্যেও টেম্পারেচার মোটামুটি লিমিটেড, খুব বিশাল কিছু ঠান্ডা নেই এখানটার, বাট আছে ঠান্ডা। অবশ্যই এখানে মোটা জামা কাপড় পরার মতোই ঠান্ডা, কিন্তু রিজনেবল, মানে এই সময় দাঁড়িয়ে একেবারে জমে যাওয়ার মতো নয়। আমরা যে রিসর্টটা নিয়েছি সেটা একটু মেন যে দারিংবাদী রোড, তার থেকে একটু বাইরে। তো সেই এক্সপেক্ট করেই নিয়েছি যে এখানটা থেকে একটু ভালো ভিউ পাওয়া যাবে, কারণ এটা একটু রাস্তা থেকে বেরিয়ে একটু পাহাড়ের দিক করে, তো সেটা একটা ফ্যাক্ট। তো সেই জন্য যদি মনে করেন যে মেন রোডের ওপর কোথাও নিতে হবে, সেখানেও নিতে পারেন। আমি সবই স্ক্রিনে দিয়ে দিয়েছি এখানে, যেরকম ধরনের আপনি নিতে চান বা কিছু, তাদের সঙ্গে কন্ট্যাক্টস করে এখানে জেনে নেবেন। আর খাওয়া দাওয়া আমাদের এখানে মোটামুটি ভালোই, প্রাইসও খুবই রিজনেবল। তো রুম ট্যুরটা আমি সেরে নিই, খুব বিশাল কিছু রুম নয়। এই দরজা দিয়ে ঢুকে বাঁদিকে এখানে একটা আয়না আর টেবিল জিনিসপত্র রাখার জন্য। ঘরের মধ্যে আর বিশেষ কিছু সেরকম নেই। একটা টিভি দিয়েছে, আর এপাশে বেডের পাশে একটা ওয়ার্ড্রপ। কোনো ঘরে এসি নেই, কারণ এখানে 12 মাসই মোটামুটি একটু ঠান্ডাই থাকে। আপনারা যারা নিতে চান নিতেই পারেন, বা আমরা নিই। আর এই বাথরুমে এরা টাওয়েল আর সাবান সব দিয়ে গেছে। এই আয়না, বেসিন, আর আননেসেসারি বড় বাথরুম।
আর গিজার অ্যাভেলেবেল। এই ফাঁকে একটু ঘুরে নিই রিসর্টটা চারদিকে। এখানে সেন্টার এরিয়াটাতে একটা ফুল গাছের বাগান করা বড় করে দিয়ে আসলে ভেতরে সোজা এদের রেস্টুরেন্ট এরিয়াটা আছে। সবাই এক একটা রুম আলাদা করে ছোট ছোট কটেজের মতো করে করা। সত্যি বলতে ইন্টারনেটে যেভাবে দেখেছি, তো এসে এখানে খুব বেশি দেখার মতো সিনিক ভিউ বা বিউটি হোটেল থেকে দেখার কোনো ব্যাপার নেই। এমনি খাওয়ার দাওয়ার ভালো, রুমের অ্যাকোমোডেশনও ঠিকঠাক আছে। মর্নিং এখন 8:20, ডে 2 দারিংবাদী হিটিং। আমাদের গাড়ি এসে গেছে। গুড মর্নিং। লং রুট থেকে যদি ব্রহ্মপুর থেকে দারিংবাদীতে আসেন, তাহলে লাস্ট যেটা পড়বে স্পটটা সেটা হচ্ছে পাঙ্গালি ওয়াটারফল বা রেইনবো ওয়াটারফল, যেটা সেকেন্ড ডে দারিংবাদী ট্যুর মানে দারিংবাদী সাইট সিইং এর মধ্যে রাখাটা সব থেকে ভালো হবে। কারণ ওদিক থেকে যদি আসেন লং রুট ধরে, তাহলেও সেটা লাস্ট পয়েন্ট পড়বে বলে ইভিনিং হয়ে যাবে, আপনি দেখতে পাবেন না। বা এখান থেকেও বেরোলে ওইটা এতটা সময় লাগবে যে লাস্টে জিরাং ধরতে আপনার অসুবিধা হয়ে যেতে পারে। তো সেই জন্য এটা আমরা সেকেন্ড ডের মধ্যেই ফেলে রেখে দিচ্ছি। রেইনবো ওয়াটারফল যাওয়ার পথেই এটা এমনি ভ্যালির মতো দেখা যাচ্ছে, একটা পয়েন্টে দাঁড়ালাম, শেডস অফ গ্রিনের মতো আর কি, তাই না? হ্যাঁ আসছে, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ এটাই ব্যাপার যে ক্যামেরায় কতটা আসছে জানি না, বাট নিজের চোখে যা সুন্দর লাগছে সেটাই। আমরা চলে এসেছি পাঙ্গালি, তাই তো? আমরা চলে এসেছি পাঙ্গালি ওয়াটারফলসের কাছে। এখান থেকে লাঠি নিয়ে নিতে হবে। আমাদের নিয়ে যাবেন নিচে ওয়াটারফলস পর্যন্ত। চল। দিদি আপনার নাম কি আছে? তীর্ণ মোটামারি। আচ্ছা মাদ্রি। আচ্ছা আচ্ছা, কুই ট্রাইব। আচ্ছা, কি এক্সপিরিয়েন্স? হ্যাঁ এখানকার ট্রাইবাল লোকজন আমাদের রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। পাশ দিয়ে জলপ্রপাতের সাউন্ড শোনা যাচ্ছে। আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ সাবধানে এসো। এসে গেছি আমরা লায়ন্স কেভের কাছে। ফলে এখানে আগে সিংহ থাকতো, সেই জন্য এটা লায়ন্স কেভ না। আরেকটা যাওয়া যায়, ওটা হচ্ছে রেইনবো ওয়াটারফলসটার দিকে, মানে রেইনবো ওয়াটারফলসের দুটো স্টেপ, এটা স্টেপটা আর ওইখানে হচ্ছে রেইনবো ওয়াটারফলটা। এবারে তুমি আগে চলো। এখানকার আদিবাসীরা এখানে নিচে নামার জন্য স্টেপ করে রেখে দিয়েছে, আমাদের জন্য সুবিধা হয়ে গেল। যেরকম নাম সেই, এই হচ্ছে রেইনবো ওয়াটারফল। কপাল যেটা আমরা দেখতে পেয়ে গেছি। হ্যাঁ রেইনবো ওয়াটারফলের রেইনবো দেখা। এই পাঙ্গালি ওয়াটারফল বা রেইনবো ওয়াটারফল দেখার জন্য গাড়ি যেখানে পার্কিং করে দিয়ে যাবে সেখান থেকে মোটামুটি 400 থেকে 500 মিটার নিচে হেঁটে নামতে হয়। আর দুপুরের মধ্যে পৌঁছতে পারলে এই সুউচ্চ জলপ্রপাতের জলধারা নিচে আছড়ে পড়ে সূর্যের আলোক ছটায় এক অভাবনীয় সুন্দর রামধনুর সৃষ্টি করে। এখানে আদিবাসী লোকেরা খুব সাধারণ জীবনযাত্রা, অবশ্যই আদিবাসী, এবং এখানে যা রাস্তাপত্র সব কিছু করেছে, সে এখানে চলার রাস্তা হোক বা গাড়ির যেটুকু রাস্তাই করেছে না কেন, এখানে খুব সাধারণভাবে এরাই টাকা পয়সা জমিয়ে গভর্নমেন্টকে বলে
এরা এখানে করেছে আমাদেরই জন্য, তাদেরও জন্য, আর তাতে আমাদেরও সুবিধা হচ্ছে। তো ডেফিনেটলি যদি সম্ভব হয় ডেফিনেটলি সাপোর্ট করবেন এদের। 70-এর দশকের ওড়িশার ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে পাইন গাছ রোপণ করে, যা আজকের তারিখে দাঁড়িয়ে দারিংবাদির এক বিশিষ্ট দর্শনীয় স্থান। পাঙ্গালি ওয়াটারফল ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থান সেটাই। এতক্ষণ আমরা ওই রেনবো ওয়াটারফলসের ওখানে এত আপ ডাউন করলাম, মানে ভালোই টায়ার্ড হয়ে গেছি, কিন্তু এই এসে এই যে মানে ফরেস্টের মধ্যে হাঁটাটা মানে যেন সমস্ত ক্লান্তি ইনস্ট্যান্ট দূর করে দিল। মানে একটা অদ্ভুত রকমের লো টেম্পারেচার এটা বাইরের থেকে, অবভিয়াসলি ফরেস্ট সেই জন্যই একটু টেম্পারেচারটাও লো অন্যান্য জায়গা এই রাস্তা পেরোলেই তার থেকেই, এবং খুব শান্ত, একদম পিন ড্রপ সাইলেন্স, একদম চুপচাপ তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া, খুবই সুন্দর, মানে মাস্ট ভিজিট। বাচ্চা ছেলে এসে বললো যে তার নাকি পাইন ফল কুড়িয়ে দেবে, তার জন্য তাকে একটু টাকা দিতে হবে, সে খাতা বই কিনবে। যেহেতু খাতা বই কিনবে তার জন্য আমরা বললাম ঠিক আছে তুমি নিয়ে এসো, আমি ঠিক আছে, অন্য কিছু হলে সেটাই। যাক গে, আমাদের মন শুদ্ধ, আমরা সেইভাবে দিয়েছি, ও কি জন্য খরচা করবে সেটা ওর ব্যাপার। এই বিস্তীর্ণ পাইন ফরেস্টের বুক চিরে বয়ে গেছে ডুলুরি নদী। সময় করে থাকলে আপনারা অবশ্যই সেটাও দেখে আসবেন, এবং ডুলুরি নদীর ধারও একটা পিকনিক স্পট। এখন এখানে আর্টিফিশিয়ালি নতুন করে একটা পিকনিক স্পট আর প্লেগ্রাউন্ডও তৈরি হচ্ছে বাচ্চাদের জন্য, এখানে এনজয় করার জন্য। বাট আমার মনে হয় পাইন ফরেস্টের মধ্যে ওই স্নিগ্ধ হাঁটাটা ওটা একটা আলাদাই মাধুর্য আছে। পাইন ফরেস্টে এন্ট্রি চার্জ 5 টাকা পার হেড। কিন্তু ভারতবর্ষের পুরনো কিছু কফি গার্ডেনের মধ্যে ওড়িশার কফি গার্ডেন এক অন্যতম। এখানে কিলাবাড়ি গ্রাম এরিয়ায় 57 হেক্টর এরিয়া জুড়ে কফি চাষ করা হয়। 10 টাকা পার হেড, তাই তো? এই তো কফি, পুরোই লাল লাল হয়ে কফি হবে। হ্যাঁ এটা তো তো কফি গার্ডেন থেকে বেরিয়ে পেছনে ভেতরেও আর কি রাস্তার উপরেও ভেতরেও সব মানে মশলাপাতি নিয়ে একদম দোকান বসানো আছে। মেন জিনিস কফি আর হলুদ ছাড়াও এখানে অনেক কিছুই পাওয়া যায়। কি জানো তোমার? কফিরও অনেক রকম রয়েছে, যেমন কফির বিনসও পাওয়া যাচ্ছে, কফি পাউডার পাওয়া যাচ্ছে, হলুদ পাউডার পাওয়া যাচ্ছে, কাঁচা হলুদ পাওয়া যাচ্ছে। মশলাপাতির মধ্যে বড় বড় দালচিনি পাউডার, এলাচ, আর এগুলো ডিফারেন্ট টাইপের স্টার আনিস ওগুলো পাওয়া যাচ্ছে। কিছু কিছু ধুনো পাওয়া যাচ্ছে, যেটা ওই ঠাকুরকে দেওয়ার জন্য ধুনো পাওয়া যাচ্ছে। এগুলোই স্পেশালিটি। আমরা মোটামুটি ওই স্পেশালিটি যেগুলো এখানে হলুদ, কফি এটা নিয়েছি, আর হচ্ছে আমচুর পছন্দ হলো, আর আমসত্ত্ব নিয়েছি। হিল ভিউ পার্ক আর নেচার পার্ক বেসিক্যালি এখানে ঢুকতে গেলে 10 টাকা করে এন্ট্রি লাগছে। এখানে তো 10 টাকা পার হেড, নেচার পার্কেও 10 টাকা পার হেড যতদূর জানি। তো এটা বাচ্চাদের পার্ক। হিল ভিউ পার্কটা হচ্ছে বেসিক্যালি আর্টিফিশিয়াল বাচ্চাদের পার্ক। তো কলকাতা থেকে এত দূর এসে আর্টিফিশিয়াল পার্ক দেখার খুব একটা শখ নেই, যেখানে নেচারের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ আছে। আর যেটা নেচার পার্ক বা বাটারফ্লাই পার্ক, সেটাতে বলে অনেক স্পিসিসের বাটারফ্লাই আসে, কিন্তু সেটা মেনলি শীতকালে যখন মাইগ্রেট হয়। কিন্তু এখন তো আমরা সিজনে নেই, তো সেই মুহূর্তে আমরা ঢোকার জন্য সেজন্য কোনো প্ল্যান করলাম না। দারিংবাদি ঘোরার এক উন্নততম ব্যাপার হলো এখানের রাস্তাঘাট। প্রধানত ওড়িশার এটা একটা অফবিট ট্যুরিস্ট স্পট বলেই রাস্তাঘাট এতটা সুন্দর এবং এতটা পরিষ্কার। আর অবশ্যই যতক্ষণ ঘুরে বেড়াবেন দুপাশের এই অভূতপূর্ব ন্যাচারাল বিউটি অবশ্যই আহরণ করবেন। সারাদিন ধরে এই ঘুরে বেড়ানোর ক্লান্তি দূর করতে আমরা তাই এক পশলা বসে নিলাম ডলুরি নদীর তীরে দারিংবাদির এই অন্যতম জায়গা লাভার্স পয়েন্ট। আমরা এখন চলে এসেছি লাভার্স পয়েন্ট। বেসিক্যালি এটা একটা পিকনিক করার জায়গা, আর একটু ফ্ল্যাট রকস আছে, এখানে একটু রিস্ক কম, কিন্তু জলের চারপাশে মানে অ্যাটলিস্ট জলটা যেখানটা দিয়ে গেছে সেখানে খুবই স্মুথ, খুবই স্লিপারি, তো একটু সাবধানে ঘোরাফেরা করবে।
পার পার্সন 10 টাকা। এমু পার্কে 5টা মতো এমু আছে রাখা। এখানের যে প্রাইভেট যে রিসর্টটা, তারাই নিজেদের একটা আলাদা মানে জায়গা জুড়ে সেটাকে চারপাশে তোমার ওই কী বলে ফেন্স করে 5টা মতো এমু পাখি রেখে দিয়েছে। নিজের চোখে এমু দেখাটা একটা ব্যাপার হলেই আসা, না হলে অন্যরকম কিছু না। বাট হ্যাঁ, এরপর আমরা এখন চলে এসেছি 1:30 নাগাদ মান্দাসুরু নেচার ক্যাম্পে। এখানে এটা একটুখানি দূরও, এবং যে রাস্তাটা সেটা একবারে সিল্কি স্মুথ না এতক্ষণ যেরকম ছিল। তো এটা একটুখানি আর্টিফিশিয়াল পার্কের মতোই, কিন্তু এখানে আসা দুটো কারণে। প্রথমত হচ্ছে এখানেই আমরা খাওয়া দাওয়াটা সারবো, আর দ্বিতীয়ত হচ্ছে এখানের ভিউস এবং নেচার কন্ডিশনটা খুব সুন্দর। এটা মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্প। এখানে থাকার ব্যবস্থাও আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই। আমি প্রাইস চার্টটা দিয়ে দিলাম। আমরা এখানে খেতে এসেছি। এখানকার স্পেশাল যেটা সেটা হচ্ছে এখানকার দেশি মুরগির ঝোল। তো সেটা আগে থেকে বলে রাখলে আপনার যে গাইড আছে সে এখানে ব্যবস্থা করে রাখতে পারে। এখানে অবভিয়াসলি যেহেতু এটা পার্ক, বাচ্চাদের জন্য খেলাধুলো করার ব্যবস্থাপনা করা আছে, বাট সেটার থেকেও মোর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানকার ভ্যালি ভিউ পয়েন্টটা। চলো, এই অপূর্ব ভিউটা এনজয় করার জন্য এখানে আসা, এবং অবশ্যই তার সঙ্গে খাওয়া দাওয়া তো জড়িতই। কিন্তু এই ভ্যালিটার এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। ওড়িশার কন্দমহল জেলার পূর্ব দিকে অবস্থিত মান্দাসুরু, যার এখানকার লোকাল নাম গড়াংকুট্টি, আর অন্যদিকে সাইলেন্ট ভ্যালি অফ ওড়িশাও একে বলে। 22টা ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা এই ভ্যালি 15 কিলোমিটার বিস্তৃত, যার সর্বোচ্চ পাহাড়ের নাম শশীমহামন্দা হিল এবং তার উচ্চতা 3280 ফুট। প্রকৃতির বৈচিত্র্যতা পরিদর্শন করতে করতে চলে এলো আমাদের খাবার দাবারও, এবং ঝটপট খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখানকার জলপ্রপাত দেখতে। এখন রাস্তাটা কম্পারেটিভলি সমতল, একটুক্ষণ পর অবশ্যই থাকবে না, নাহলে আর ওয়াটারফলস হলো কি করে। পিছিয়ে পড়ছো তো। এই যে কশন দিয়ে দিয়েছে, গো স্লো ডিপ ওয়ে অ্যাহেড। এই হচ্ছে সেই ইন্টারসেকশন। এখান থেকে ডান দিকে গেলে ওয়াটারফল ভিউ পয়েন্ট, ওই যে দেখা যাচ্ছে, ওখান থেকে বসে ওয়াটারফল দেখা যাবে। আর এখান থেকে বাঁ দিকে গেলে ওয়াটারফলটায় যাওয়া যাবে। কোন দিকে যাবে? ওয়াটারফলই যাই। এই রাস্তাটা কম্পারেটিভলি বাঁধানো। আমরা রেইনবো ওয়াটারফল যেটা দেখলাম সেটা কিন্তু বড়ই র, বাট এটাতে তাও একটা স্টেপ করা আছে, খুব একটা অসুবিধা হবে না। মান্দাসুরুর এই বৈশিষ্ট্যতম জলপ্রপাতের আর একটা নাম হলো পিসগ্রুন্দু। এই অঞ্চলের সব মিলিয়ে 6টাই জলপ্রপাত, তার মধ্যে শুধু 2টোতেই 12 মাস জল থাকে। মান্দাসুরুতে আসলে সামান্য 500 মিটারের হাইকিং করে এই জলপ্রপাত দেখতে আসতে অবশ্যই ভুলবেন না। ফাইনালি ডেস্টিনেশন মেগুমা ওয়াটারফল। ওঠাটা একদম এনার্জি ড্রেন করে নিচ্ছে। তুমি পৌঁছে গেছো? আমি পাচ্ছি না। কত দূর উঠে গেল, মাই গড। অলমোস্ট পৌঁছে গেছি। তবে সত্যি বলতে বাঙালিটা অনেক বেশি টাফ ছিল, সেই জন্যই গাইড লেগেছে। হাঁপিয়ে যাওয়ার লক্ষণ, এই জন্য এখানে স্টল খুলে রেখেছে দাদারা।
নিম্বু জলজিরা। সানসেট ভিউ পয়েন্টের সূর্যাস্তের সঙ্গে দারিংবাদী ভ্রমণ ভিডিওর আজ প্রথমাংশ এখানেই সমাপ্ত করলাম। আপনাদের দারিংবাদীর এক্সপিরিয়েন্স ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর ইনফরমেটিভ হলে বন্ধুবান্ধব পরিজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব টু উইকলি ওয়াক। দেখা হবে পরবর্তী অংশে। বাই। দিনের শেষে কফি গার্ডেনের সামনেই কফি খাওয়া অস্বাভাবিক সুন্দর খেতে, ডেফিনেটলি মাস্ট ট্রাই, ডেফিনেটলি কফি লাভার্সদের জন্য ডেফিনেটলি। স্টারবাক্সের থেকে 100 গুণ দাম কম আর 100 গুণ ভালো খেতে।